বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাস থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে অনলাইনে সংযুক্ত থাকো। আমি আজকে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেওয়ামিল অধ্যায় এর দ্বিতীয় ক্লাস এবং এই দ্বিতীয় ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে রেওয়ামিল তৈরি করতে হয়, রেওয়ামিলে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয় না, কেন অন্তর্ভুক্ত হয় না, এই বিষয়গুলো নিয়ে আমি আজ তোমাদের ধারাবাহিক আলোচনা করব এবং একই সাথে তোমাদেরকে প্রায়োগিক বা গাণিতিক সমস্যা নিয়ে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে থাকব। তো আমরা আর দেরি না করে চলো দেখি আজকের আলোচ্য সূচিতে কি কি অন্তর্ভুক্ত করা যায়। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, প্রথমেই আমি আজকের আলোচনায় আসবো রেওয়ামিলে কোন কোন বিষয় কখনো অন্তর্ভুক্ত হয়, আবার কোনো কোনো বিষয় অন্তর্ভুক্ত হয় না। আবার কোনো কোনো বিষয় কখনো অন্তর্ভুক্ত হয় না। কখনো 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 অন্তর্ভুক্ত হয়, আবার কোনো কোনো বিষয় কখনো কখনো অন্তর্ভুক্ত হয় না। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে, কারণ আমরা অনেক সময় এই বিষয়টিকে তালগোল গুলিয়ে ফেলি, যার ফলশ্রুতিতে প্রশ্নেও আমরা অনেক সময় উত্তর ভুল করে আসি। তবে এই বিষয়টি আজকে আমি পরিষ্কার ধারণা দিতে চাই যে মুখস্থ বুদ্ধি, কোনো মুখস্থ রেখে কোনো বিষয় বেশি দিন রপ্ত করা যায় না। তার ভিতরের মূল বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি, তাহলে এই বিষয়ে আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো আসলে আমরা দেখি কোন কোন বিষয় কখনো কখনো অন্তর্ভুক্ত হয়, আবার কোনো কোনো বিষয় কখনো কখনো অন্তর্ভুক্ত হয় না। তো এখানে আমরা দেখি সে বিষয়গুলো কি।
প্রথম যে বিষয়টা আসে প্রারম্ভিক মজুদ পণ্য। দ্বিতীয়ত সমাপনী মজুদ পণ্য। তৃতীয়ত প্রারম্ভিক মণিহারি। চতুর্থ সমাপনী মণিহারি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে কখনো কখনো প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক মণিহারি, সমাপনী মণিহারি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, আবার কখনো কখনো এগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এখন সেই বিষয়টি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। তো আমরা আসি প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য, এই দুটি বিষয় প্রথমে আমরা এর ব্যাখ্যা দেখি। আমি একটু উপরে মুছে নেই, তারপরে আমি বিষয়টিকে আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। বিষয়টা হলো এরকম, প্রশ্নে যদি সমন্বিত ক্রয় দেওয়া না থাকে, তখন রেওয়া মিলে প্রারম্ভিক মজুদ অন্তর্ভুক্ত হবে। অপরদিকে যখন রেওয়া মিলে সমন্বিত ক্রয় দেওয়া থাকে, তখন রেওয়া মিলে সমাপনী মজুদ
অন্তর্ভুক্ত হবে। তাহলে বিষয়টা এরকম, প্রশ্নে যদি সমন্বিত ক্রয় দেওয়া না থাকে তখন রেওয়ামিলে প্রারম্ভিক মজুদ অন্তর্ভুক্ত হবে। অপরদিকে যখন রেওয়ামিলে সমন্বিত ক্রয় দেওয়া থাকে তখন রেওয়ামিলে সমাপনী মজুদ অন্তর্ভুক্ত হবে। তাহলে সমন্বিত ক্রয়ের সাথে সমাপনী মজুদের সম্পর্ক, অপরদিকে প্রারম্ভিক মজুদের সাথে সমন্বিত ক্রয়ের সম্পর্ক নেই। এখন কেন নেই বিষয়টা এখন আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি। এর ব্যাখ্যা হলো এরকম, আমরা জানি সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক ক্রয়, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ। তাহলে এই সমন্বিত ক্রয়ের যে সূত্র তা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি প্রারম্ভিক মজুদ তার সাথে ক্রয় যোগ তার থেকে সমাপনী মজুদ বিয়োগ। তার মানে কি, সমন্বিত ক্রয় যদি দেওয়া থাকে তাহলে এর মধ্যে প্রারম্ভিক মজুদ আছে, এর মধ্যে ক্রয়ের একটা অংশ আছে, কাজেই এটা থাকলে এই দুইটা আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আবার ক্রয়ের যে অংশটি এই সমন্বিত ক্রয়ের মধ্যে নেই, অর্থাৎ বছর শেষে যেটা আমাদের ব্যয় হয় নাই সেটা আমাদের সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। কাজে ক্রয়ে দুইটা অংশ, একটা হলো সমন্বিত ক্রয়ের মধ্যে আর একটা অংশ হলো সমাপনী মজুদের মধ্যে। তাহলে সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ আছে, ক্রয় আছে, আর এই ক্রয়ের যে অংশ সমন্বিত ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত সেটুকু আছে, আর যেটুকু অন্তর্ভুক্ত নাই সেটুকু সমাপনী মজুদের মধ্যে আছে। কাজেই তোমরা এখন বুঝতে পারছো যে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে এটা আসবে না, এটা আসবে না, তখন আসবে এটা, তার সাথে আসবে সমাপনী মজুদ। তাহলে কখন সমাপনী মজুদ আসবে? যখন প্রশ্নের সমন্বিত ক্রয় দেওয়া থাকবে। এখন আসি আমরা যে প্রশ্নের সমন্বিত ক্রয় নেই, তখন প্রশ্নে প্রারম্ভিক মজুদ আছে, ক্রয় আছে, সমাপনী মজুদ আছে। তাহলে এখন লক্ষ্য করো এটা নাই, ধরলাম সমন্বিত ক্রয় নাই। সমন্বিত ক্রয় না থাকলে এই যে ক্রয়, এই সমাপনী মজুদ ক্রয়ের একটা অংশ। সমাপনী মজুদ কি ক্রয়ের একটি অংশ। তো যেহেতু ক্রয় রেওয়ামিলে আছে, আবার যদি আমি সমাপনী মজুদকে রেওয়ামিলে অন্তর্ভুক্ত করি তাহলে কি হলো, একই বিষয় একাধিকবার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হলো। কাজেই এটা আমাদের ভুল হয়ে যাবে। ফলে যখন রেওয়ামিলে সমন্বিত ক্রয় থাকবে না তখন প্রারম্ভিক মজুদ এবং ক্রয় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, কিন্তু সমাপনী মজুদ তখন অন্তর্ভুক্ত হবে না। এবার আমরা আর একটা বিষয় আসি, প্রারম্ভিক মনিহারি ও সমাপনী মনিহারি। কখন প্রারম্ভিক মনিহারি এবং সমাপনী মনিহারি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে এবং কখন হবে না? এর ব্যাখ্যা হলো, প্রশ্নে যদি ব্যবহৃত মনিহারি থাকে
বা ব্যবহৃত মণিহারি না দেওয়া থাকে, ব্যবহৃত মণিহারি দেওয়া না থাকে, তখন রেওয়া মিলে প্রারম্ভিক মণিহারি অন্তর্ভুক্ত হবে। অপরদিকে যখন রেওয়া মিলে ব্যবহৃত যখন রেওয়া মিলে ব্যবহৃত মণিহারি দেওয়া থাকে, তখন রেওয়া মিলে সমাপনী মণিহারি অন্তর্ভুক্ত হবে। তোমরা একটু লক্ষ্য করো, প্রশ্নে যদি ব্যবহৃত মণিহারি দেওয়া না থাকে তখন রেওয়া মিলে প্রারম্ভিক মণিহারি অন্তর্ভুক্ত হবে। অপরদিকে যখন রেওয়া মিলে ব্যবহৃত মণিহারি দেওয়া থাকে তখন রেওয়া মিলে সমাপনী মণিহারি অন্তর্ভুক্ত হবে। এর ব্যাখ্যা হলো কি, আমরা জানি সমন্বিত ব্যবহৃত মণিহারি সমান প্রারম্ভিক মণিহারি বা প্রারম্ভিক অব্যবহৃত মণিহারি যোগ মণিহারি ক্রয় বিয়োগ সমাপনী মণিহারি। সমাপনী মণিহারি। তাহলে তোমরা লক্ষ্য করো যে ব্যবহৃত মণিহারি সমান প্রারম্ভিক মণিহারি যোগ মণিহারি ক্রয় বিয়োগ সমাপনী মণিহারি। তো এক্ষেত্রে আমাদের ব্যাখ্যা এরকম, লক্ষ্য করো এই যে প্রারম্ভিক মণিহারি আর মণিহারি ক্রয় এর একটা অংশ, এটাই ব্যবহৃত মণিহারির মধ্যে অন্তর্ভুক্ত। কাজে যদি প্রশ্নে ব্যবহৃত মণিহারি দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মণিহারি এর মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রারম্ভিক মণিহারি রেওয়া মিলে আসবে না। আবার ক্রয়ের যেহেতু একটা অংশ এর মধ্যে আছে, তাহলে যে অংশ ক্রয়ের ব্যবহৃত মণিহারির মধ্যে আছে ওই অংশ রেওয়া মিলে আসবে না। তখন এই ক্রয়ের আর একটি অংশ হলো সমাপনী মণিহারির মধ্যে অন্তর্ভুক্ত, তাই তখন এই সমাপনী মণিহারি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে এবং ব্যবহৃত মণিহারি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। তখন প্রারম্ভিক মণিহারি এবং মণিহারি ক্রয় এই দুটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। এখন আমরা অন্যভাবে আসি, যে রেওয়া মিলে ব্যবহৃত মণিহারি নাই। যদি ব্যবহৃত মণিহারি না থাকে তাহলে প্রারম্ভিক মণিহারি রেওয়া মিলে আসবে এবং এই মণিহারি ক্রয়ও আমাদের রেওয়া মিলে আসবে, কারণ এই সমাপনী মণিহারি এই মণিহারি ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তখন এই সমাপনী মণিহারি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ যে কখন আমাদের প্রশ্নে রেওয়া মিলে প্রারম্ভিক মণিহারি আসবে এবং কখন সমাপনী মণিহারি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। ঠিক একইভাবে কখন প্রারম্ভিক মজুদ
এরা আমিলে অন্তর্ভুক্ত হবে এবং কখন সমাপনী মজুদ এরা আমিলে অন্তর্ভুক্ত হবে। এইবার আমরা যদি একটি গাণিতিক সমস্যা নিয়ে যদি তোমাদের সামনে বিষয়টিকে ব্যাখ্যা করি তাহলে আশা করি যে বিষয়টা আরো তোমাদের কাছে পরিষ্কার হবে। এখন আসো আমরা একটা সমস্যা দেখি। আমরা এ পর্যায়ে একটা সমস্যা দেখি। সমস্যাটা এরকম, মুন্না ট্রেডার্স আমি সমস্যাটা সংক্ষেপে লিখতেছি যাতে আমাদের জায়গা কম লাগে। মুন্না ট্রেডার্স 2019 সালের 31 ডিসেম্বর তারিখে হিসাবের উদ্বৃত্ত ট্রেডার্স দিলাম, ভালো হলো। উদ্বৃত্ত নিম্নরূপ, আমরা দেখি কি ছিল। লক্ষ্য করো, হিসাবের নাম, টাকা, হিসাবের নাম টাকা। এখন দেখো প্রথমে আছে উত্তোলন, কল কবজা, প্রাপ্য হিসাব, ক্রয়, বিক্রয়, বেতন। উত্তোলন আছে 2400 টাকা, কল কবজা আছে 40,000 টাকা, প্রাপ্য হিসাব 24,000 টাকা, ক্রয় 80,000 টাকা, বিক্রয় 1,50,000 টাকা, বেতন 18,000 টাকা। আমরা যদি এদিকে দেখি তাহলে আছে পুরো দেহ হিসাব, মণিহারি, সমাপনী মজুদ, বিজ্ঞাপন, প্রারম্ভিক মজুদ, মূলধন। এদিকে পুরো হিসাব আছে 20,000 টাকা, মণিহারি 9,000 টাকা, সমাপনী মজুদ 20,000 টাকা, বিজ্ঞাপন 20,000, প্রারম্ভিক মজুদ 15,000, মূলধন
38,400। তাহলে আমাদের এই হলো আমাদের তথ্যগুলো এখানে দেওয়া আছে। এই তথ্যের আলোকে আমাদের যা করতে হবে তা হলো এদিকে আরো যে একটা বিষয় আছে সেটা হলো উপভাড়া। $10,000 আসবাবপত্র আসবাবপত্র 15,000। এদিকে প্রদেয় নোট 25,000। 10% বিনিয়োগ 20,000। এখন করণীয় কি আমরা যদি দেখি তাহলে করণীয় হলো করণীয় ক সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ উপর্যুক্ত খতিয়ান উদ্ধৃত নিয়ে একটি গ্রাফিক তৈরি করো। মিল প্রস্তুত করো। আচ্ছা, উপযুক্ত খতিয়ান উদ্ধৃত নিয়ে একটি দেওয়া মিল প্রস্তুত করো। গ চলতি সম্পদ ও চলতি দায় পরিমাণ নির্ণয় করো। তাহলে তিনটি প্রশ্ন এখানে। সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ উপযুক্ত খতিয়ান উদ্ধৃত নিয়ে একটি দেওয়া মিল প্রস্তুত করো। গ চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। এই সমস্যা সমাধান করার পূর্বে আমরা প্রথমে দেখি যে সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে সেগুলো নেচারটা সম্পর্কে আমরা একটু জানি। এখানে প্রথম বিষয়টি উত্তোলন। উত্তোলন হলো মূলধনের বিপরীত অবস্থা, অর্থাৎ যা মূলধনকে হ্রাস করে। এটা আমাদের রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে এবং রেওয়া মিলের ডেবিট দিকে বসাতে হবে। কল কবজা একটি স্থায়ী সম্পদ যা রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। প্রাপ্য হিসাব একটি চলতি সম্পদ যা রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। ক্রয় এটা খরচ, অতএব এটা রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। বিক্রয় এটা আয়, রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। বেতন এটা ব্যয় বা খরচ, এটা রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। উপভাড়া এটা ব্যবসায়ের জন্য আয়, এটা রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। আসবাবপত্র এটা একটা স্থায়ী সম্পদ,
এরা মিলের ডেবিট দিকে বসবে। পরবর্তী বিষয় প্রদ হিসাব, এটা একটা দায়, যা মিলের ক্রেডিট দিকে বসবে। মণিহারি, এটা একটি খরচ, কাজেই এটা যা মিলের ডেবিট দিকে বসবে। সমাপনী মজুদ, এটা সম্পদ। এখন প্রশ্নে যেহেতু ক্রয় বিক্রয় এবং প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, সেহেতু সমাপনী মজুদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তবে চলতি সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে এই সমাপনী মজুদ অন্তর্ভুক্ত হবে। বিজ্ঞাপন, একটা খরচ, রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। প্রারম্ভিক মজুদ, এটা যেহেতু খরচ হয়ে গিয়েছে, কাজেই এটা রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। মূলধন, এটা মালিকেরা সত্ত্ব বা মালিকের এটা দায়, সেই হিসাবে মালিকের অধিকার, ব্যবসায়ের দায়, সেই হিসাবে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। প্রদেয় নোট, এটা ব্যবসায়ের দায়, তাই রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। 10% বিনিয়োগ, যা ব্যবসায়ের সম্পদ, যেহেতু এটার সাথে পার্সেন্ট আছে, অতএব এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অতএব এটা সম্পদ হিসাবে রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। তো এই ভিতরের যে বিষয়গুলো আমরা এর প্রকৃতি অর্থাৎ হিসাবের কোনটা কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয় তা তোমাদের সামনে আমি ব্যাখ্যা করলাম। এখন আমরা ক নম্বরের উত্তর নির্ণয় করে দেখি কি হয়। আমরা জানি এখানে কতে বলা হয়েছে সমন্বিত ক্রয়। আমরা জানি সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুদ। তাহলে আমরা এখন প্রশ্নে দেখি, প্রারম্ভিক মজুদের পরিমাণ আছে 15,000 টাকা। আমরা এখানে বসাবো 15,000 টাকা সম্মানিত ক্রয় সমান 15,000 টাকা যোগ ক্রয়ের পরিমাণ আছে আমাদের 80,000 টাকা বিয়োগ আমাদের এই প্রশ্নের সমাপনী মজুদ আছে 20,000 টাকা বিয়োগ 20,000 টাকা। তাহলে সমন্বিত ক্রয়ের পরিমাণ দাঁড়ায় 75,000 টাকা। অর্থাৎ 80 আর 15 95, তার থেকে যদি আমরা 20,000 বাদ দেই তাহলে আমাদের 95 থেকে 20,000 বাদ গেলে আমাদের থাকে 75,000 টাকা। এখন দ্বিতীয় যে খতিয়ান উদ্বৃত্ত নিয়ে একটি রেওয়া মিল প্রস্তুত করো। তো আমি এখন বুঝবো, মুছে কিভাবে রেওয়া মিল তৈরি করতে হয় সেটা একটু আমরা দেখি। তোমরা লক্ষ্য করো, আমরা উপরে লিখবো প্রতিষ্ঠানের নাম মুন্না ট্রেডার্স এর রেওয়া মিল। তারিখ 31 ডিসেম্বর 2019। এখন আমরা ছক করি,
লক্ষ্য করো ওকে, এদিকে আমরা লিখি হিসাবের নাম এখন বিষয়টা হলো যেহেতু আমার এখানে জায়গা কম, সেটা ইচ্ছা করলে আমি হিসাবে নাম লিখে এখানে টাকা দুটো কলম পাশাপাশি করতে পারতাম, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট এইটা পাশাপাশি করতে পারতাম, এবং সেটা হলে মানে সেটাই বেটার হতো। আমরা এইভাবে না দিই, আমরা এইভাবে দিই, অর্থাৎ হিসাবে শিরোনাম। আচ্ছা, এখানে আমরা দুটো কলম দিই পাশাপাশি, অর্থাৎ টাকা টাকা, একটা হলো ডেবিট আর একটা হলো ক্রেডিট। আচ্ছা, তাহলে টাকা ডেবিট, টাকা ক্রেডিট। এখন আমরা হিসাবে নাম এখন আমরা বসি। প্রথমে ছিল আমাদের উত্তোলন, লক্ষ্য করো উত্তোলন ডেবিট 2400 টাকা। কলকব্জা সম্পদ এটাও ডেবিট 40,000 টাকা। প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট 24,000 টাকা। ক্রয় খরচ 80,000 টাকা। বিক্রয় আয় ক্রেডিট 1,50,000 টাকা। বেতন খরচ 18,000 টাকা। এর পরবর্তী বিষয় উপভাড়া। এটা একটা আয়, ক্রেডিট 10,000 টাকা। আসবাবপত্র একটা সম্পদ, 15,000 টাকা। এরপরে দেখি প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব এটা দায় 20,000 টাকা। মণিহারি 9,000 টাকা। সমাপনী মজুদ অন্তর্ভুক্ত হবে না। এবার বিজ্ঞাপন 20,000 টাকা। এখন আমাদের একটু মুছতে হবে, অর্থাৎ আরো দুটি বিষয় আছে, যা হলো আর দুটি বিষয় হলো, দেখো প্রারম্ভিক মজুদ এটা যেহেতু খরচ হয়েছে তো এটা ডেবিট 15,000 টাকা। এরপরে মূলধন
ব্যবসায়ের প্রতি মালিকের অধিকার যা ব্যবসায়ের জন্য দায়, এটা ৩৮,৪০০ টাকা। এরপরে আমাদের আরো দুটি বিষয় আছে, প্রদেয় নোট, এর পরিমাণ, এটা দায় ২৫,০০০ টাকা। এরপরে আরেকটি বিষয় হলো 10% বিনিয়োগ, এর পরিমাণ যেহেতু সম্পদ ২০,০০০ টাকা ডেবিট। এখন এই যে আমি যেগুলো ডেবিট দিকে যাবে সেগুলো ডেবিট দিকে বসালাম, এখন যেগুলো ক্রেডিট দিকে বসবে সেগুলো ক্রেডিট দিকে বসালাম। এখন যোগ করলে যোগফল উভয় পাশে মিলে যাওয়ার কথা। যদি না মিলে, কোনো দিকে যদি গড় মিল হয়, তাহলে যেদিকে গড় মিল হবে সেদিকে পার্থক্য বসিয়ে আমি লিখব অনিশ্চিত হিসাব। আর যদি মিলে যায় তাহলে আমাদের দেওয়া মিল সম্পূর্ণ হয়েছে, আমাদের অনিশ্চিত হিসাবে প্রশ্ন আসে না। যদি না মিলে তাহলে আমাদেরকে অনিশ্চিত হিসাব দিয়ে আমাদেরকে মেলাতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমার সময় এখানেই শেষ হয়েছে, আজকে আর নয়। এর বাকি যে গ অংশ আগামী ক্লাসে তোমাদেরকে এর সমাধান দেখাবো। আজ এখানেই রাখি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।